ফিচার্স এবং এগুলা কেন ফেল করে। এখন আমরা দেখে ফেলি আমাদের পরের পয়েন্টটা, যেটা দ্য বেনিফিশিয়ারি প্রিন্সিপাল। তাহলে যেটা আমাদের 1 নাম্বার প্রিন্সিপাল ছিল, যে বেনিফিশিয়ারি প্রিন্সিপাল অথবা আনসার্টেনটি অফ অবজেক্ট, আনসার্টেনটি অফ অবজেক্ট, এটাই তো মেইন রিজন নাকি, যে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ফেল করার ক্ষেত্রে। এই প্রিন্সিপালটাই আমাদের বলেছিল হচ্ছে গিয়ে জাজ ইন দ্য কেস অফ মরিসন বিশপ অফ ডারহাম। There can be no trust over the exercise of which this court will not assume a control. যদি সেটলার ট্রাস্টিকে এরকম ভাবে বলে যে ট্রাস্টি অর্গানাইজ করবে তোমার একটা হর্স রেসিং তোমার ইন দ্য লোকালিটি তোমার এভরি ইয়ার অন 1st of January, তাহলে ট্রাস্টি যে 1 মিলিয়ন পাউন্ড যে তাকে যেটা দেওয়া হলো, এটা দিয়ে সে হর্স রেসিংটা অর্গানাইজ করছে কিনা এটা তো কোর্ট মনিটর করতে পারবে না। আর হর্স রেসিংটা যদি সে না করে থাকে, অন্য কেউ পার্সন তাকেও সু করতে পারবে না। তাহলে এই ট্রাস্টের উপরে কোর্ট কোনটা থাকবে না, কন্ট্রোল থাকবে না। ট্রাস্টি তোমার ব্রিচ করতে পারে, ট্রাস্টি এই টাকাটা মিসঅ্যাপ্রোপ্রিয়েট করতে পারে, মানে সে নিজের পারপাসে ব্যবহার করতে পারে। তাহলে কোর্ট কখনোই এই ধরনের ট্রাস্টকে ভ্যালিডিটি দিবে না। কারণ দেখো, এক্সপ্রেস প্রাইভেট ট্রাস্টের ক্ষেত্রে কিন্তু হিউম্যান বিং থাকে, সো এখানে কোর্টে টেনশনের কিছু নাই। যদি ব্রিচ হয়, কে এসে নোটিফাই করবে কোর্টে? ওই বেনিফিশিয়ারি। চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে কে এসে কোর্টে নোটিফাই করবে? চ্যারিটি কমিশনার। তাহলে এই প্রত্যেকটা ট্রাস্ট কোর্টের কিসে আছে? কন্ট্রোলে আছে। ক্লিয়ার জিনিসটা? এটা আমাদের দরকার নেই। তাহলে এখন আমরা দেখি যে এইটার পাশে লিখে রাখো যে হাউ ক্যান নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট বি সেভড। কিভাবে আমরা বাঁচাতে পারি নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টকে? জাজেসরা এখানে কিছু মেকানিজম বের করেছে, বা একাডেমিশিয়ানরা কিছু আমাদের বলে দিয়েছে যে এইভাবে সেভ করা যেতে পারে। সব নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ফেল হওয়া উচিত না। যে বেনিফিশিয়ারি প্রিন্সিপাল, যেহেতু আমরা দেখি যে সার্টেনটি অফ অবজেক্টের সাথে কানেক্টেড, এবং এটাকেই মেইন রিজন হিসেবে ব্যবহার করা হচ্ছে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলাকে ভয়েড ডিক্লেয়ার করার জন্য। কিন্তু আমরা যদি দেখি এখানে যে কোর্টের কথা হচ্ছে, আমরা যতক্ষণ না পর্যন্ত দেখব যে দেয়ার ইজ এ পারপাস এবং there is also beneficiary of the purpose, there is also beneficiary of the purpose, unless এই দুইটা জিনিস আমরা ascertain upon principles, it must be decided that court can neither reform maladministration nor direct due administration. এই দুইটা জিনিস আমরা সার্টেন না হওয়া পর্যন্ত একটা ট্রাস্টকে আমরা ভ্যালিডিটি দিব না। এবং রিঅ্যাস্টোর কেসে জাজ রক্সবার্গ যেটা বলতেছে সেটা হচ্ছে যে একটা ট্রাস্টে দুইটা জিনিস, একটা ট্রাস্ট যখন তৈরি হয় তখন দুইটা জিনিস চলে আসে। একটা হচ্ছে ট্রাস্টের কাছে চলে যাচ্ছে হচ্ছে লিগ্যাল টাইটেল, আর বেনিফিশিয়ারির কাছে চলে যাচ্ছে হচ্ছে ইকুইটেবল টাইটেল। যে বেনিফিশিয়ারির কাছে ইকুইটেবল টাইটেলটা থাকে, তার কাছে দুইটা রাইট আছে। একটা হচ্ছে ইকুইটেবল টাইটেলের রাইট, ঠিক না জিনিসটা, যে প্রপার্টিটা দিয়েছে ট্রাস্টিকে সেটা সে ক্লেম করতে পারবে। প্লাস হচ্ছে কি এনফোর্সমেন্ট রাইট, যদি বেনিফিশিয়ারি তাকে না দেয় তখন কিন্তু সে তার বিরুদ্ধে মামলা করতে পারে। তাহলে একটা হচ্ছে ইকুইটেবল রাইট, আরেকটা হচ্ছে এখানের মধ্যে এনফোর্স করার রাইট। ঠিক আছে, যে তার একটা রাইট আছে হচ্ছে টু এনফোর্স দ্য ট্রাস্ট। Equitable right, the nature of extent, the obligation unless somebody could enforce the trust. ঠিক না জিনিসটা?
তাহলে prima facie therefore a trustee would not be expected to subject to the equitable obligation, and trustee কে beneficiary কে property দেওয়া লাগবে না unless there was somebody who could enforce a correlative equitable right and the nature and extent of the obligation would be worked out in proceedings for enforcement. আমরা যদি দুইটা কেস একসাথে করি, কোন দুইটা কেস, মরিস এন্ড বিশপ অফ ডারহাম, এইভাবে তুমি এসেটা লিখবা আর কি। আমরা যদি দুইটা কেস একসাথে করি, যে একটা ট্রাস্টের ক্ষেত্রে কার কাছে কোন তোমার টাইটেলটা থাকে, একটা ট্রাস্টের পারপাসটাও সার্টেন হতে হবে, প্লাস বেনিফিশিয়ারি সার্টেন হতে হবে, এবং কোর্ট খুঁজতে থাকবে যে শুধু ইকুইটেবল রাইট থাকলেই হবে না, একজন পার্সনকে এনফোর্সমেন্টের রাইটটা দিতে হবে। তাহলে এটা যদি কারেক্ট হয়, যদি আমরা দুইটা প্যাসেজকে তোমার কম্বাইন করি, তাহলে আমরা প্রবলেমের একটা সলিউশন বের করতে পারি এখানের মধ্যে, যে আমাদের ট্রাস্টে হয়তো কোনটা থাকবে না, নন চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে অনেক সময় বেনিফিশিয়ারি থাকবে না, there is no beneficiary, কিন্তু আমরা যদি দেখাতে পারি যে বেনিফিশিয়ারি না থাকলেও কোনো না কোনো পার্সন এটাকে এনফোর্স করতে পারবে। আর কোর্টের কথাই তো হচ্ছে যে যদি একটা ট্রাস্টকে কোর্ট নিয়ন্ত্রণ করতে পারে, কোর্ট যদি ট্রাস্টির ব্রিচটাকে কন্ট্রোল করতে পারে, তাহলেই তো কোর্ট ট্রাস্টটাকে আর ফেল করতে দিবে না। মূলত তো এই কারণে দিচ্ছে যে ট্রাস্টি টাকাটা যেন মেরে না দেয়, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না করে, ট্রাস্টিকে যেন তোমার নিয়ন্ত্রণ করা যায়, একটা রেগুলেশনের মধ্যে তাকে রাখা যায়। তাহলে এরকম ট্রাস্ট গুলাকে কোর্ট ভ্যালিডিটি দিয়ে দিবে। তাহলে আমরা মানে কি প্রিন্সিপাল যেটা এখানে আনতে পারি, যে ট্রাস্টস আর ডিভাইসেস অফ প্রাইভেট ল আফটার অল, and for a private law transaction of whatever kind to have a legal effect, it must actually confer rights or powers with corresponding duties and liabilities. Dedicating rights to a non-charitable purpose does neither. যদি একটা পারপাস হয় হচ্ছে পুরোপুরি ভাবে কিসের জন্য, পারপাসের জন্য, এবং ওই পারপাসটা যদি নন চ্যারিটেবল হয়, তাহলে তো এটা কোনোটাই স্যাটিসফাই করলো না, না আছে হচ্ছে বেনিফিশিয়ারি, না আছে হচ্ছে এনফোর্সার। যদি দুইটাই মিসিং থাকে তাহলে ট্রাস্টটা কি হবে, ভয়েড হয়ে যাবে। কিন্তু যদি বেনিফিশিয়ারি না থাকে বাট যদি অ্যাটলিস্ট থাকে হচ্ছে একজন এনফোর্সার, তাহলে কোর্ট বলবে যে এটা ভ্যালিড। তাহলে some commentators have attempted to distinguish two aspects of the role of the beneficiary. বেনিফিশিয়ারির দুইটা রোল আছে, বেনিফিশিয়ারির কাছে ইকুইটেবল ইন্টারেস্ট থাকে, আর সেকেন্ডলি তার একটা লোকাস স্ট্যান্ডাই থাকে টু এনফোর্স দ্য ট্রাস্ট। Where a trust is for a ascertainable beneficiary, they should for the most part be proper enforcers of their own rights. But why should a court of equity not validate a trust for beneficiary where settler has nominated someone else to serve as the enforcer for those beneficiaries' rights? যদি এরকম একটা ট্রাস্ট ক্রিয়েট হয়, যে সেটলার যদি বলে যে একটা ফোন বুথ করা হবে ইউনিভার্সিটি অফ জিব্রাল্টারের স্টুডেন্টদের জন্য, তাহলে ট্রাস্টটা হচ্ছে ফর এ পারপাস এবং এটা নন চ্যারিটেবল পারপাস। কিন্তু এটা তো এরকম না যে কোনো পার্সন সু করতে পারবে না। ফোন বুথটা যদি না করা হয়, ফোন বুথের ফোনটা যদি ডেড থাকে, যদি কল মেক করা না যায়, হ্যাঁ, ফোন বুথে যদি পানি ঢুকে বা কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই এই স্টুডেন্টরা যারা থাকবে ইউনিভার্সিটি জিব্রাল্টারের, তারা সু করতে পারবে হচ্ছে এই ট্রাস্টিদেরকে, তারা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারবে, তারা কোর্টে যেতে পারবে, এনফোর্সাররা কোর্টে গিয়ে বলতে পারবে যে আমরা অ্যাকশন অন ব্যাগিং দ্য ট্রাস্ট। If this seems workable, why should a court of equity not validate a trust for a private non-charitable purpose, যদি where the settler has nominated an enforcer who can make the trustee to the court to fail it to carry out? তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে এখানে আমাদের অ্যাপ্লাই করলো না হচ্ছে তোমার বেনিফিশিয়ারি নাই, বেনিফিশিয়ারি প্রিন্সিপাল আসতেছে না, বাট আসতেছে হচ্ছে কোনটা, এনফোর্সার প্রিন্সিপাল। এবং এনফোর্সার প্রিন্সিপাল অনুযায়ী আপনারা তখনই একটা নন চ্যারিটেবল ট্রাস্টকে ভয়েড বলে দিবেন, অনলি ইনভ্যালিড হবে যদি কারোরই এখানে সু করার কোনো রাইট না থেকে থাকে, ওই এনসিপিটি গুলাকে শুধু ভয়েড করা হবে।
আর এই জিনিসটা আর্গুমেন্ট করা হয়েছিল ইন দ্য কেস অফ রিড এনলি। রিড এনলি কেসে আমাদের সেটলার ট্রাস্টিকে বলছিল যে তার এমপ্লয়ীদের জন্য একটা খেলার মাঠ করা হবে, ঠিক আছে, স্পোর্টস ফিল্ড করা হবে। এখন এমপ্লয়ীদের জন্য যদি খেলার মাঠ করা হয়, এমপ্লয়ীদের জন্য খেলার মাঠ, এটা কিন্তু পড়তেছে না হচ্ছে এক্সপ্রেস ট্রাস্টের মধ্যে, কারণ এটা তো এমপ্লয়ীদের ডিরেক্ট বেনিফিটের জন্য করা হচ্ছে না, পারপাসের জন্য করা হচ্ছে। মেইন উদ্দেশ্য হচ্ছে পার্সন না, মেইন উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়ি যাওয়া আসা করবে, মেইন উদ্দেশ্য হচ্ছে কে, এই পারপাস, এটা স্পোর্ট তোমার ফিল্ড হবে। এটা চ্যারিটেবল হবে না, কারণ হচ্ছে কোনটা নাই, পাবলিক বেনিফিট নাই, কারণ বেনিফিশিয়ারির সাথে সেটলারের কোনটা আছে, পার্সোনাল নেক্সাস, এই জন্য এটা চ্যারিটেবলও হবে না। কিন্তু এটা কোনটার মধ্যে পড়ে যাবে, নন চ্যারিটেবলের মধ্যে পড়ে যাবে। নন চ্যারিটেবল ট্রাস্টগুলো জেনারেলি কি হয়, ভয়েড হয়। কিন্তু এখানে আমরা দেখব যে যদি স্পোর্ট ফেসিলিটিস বা স্পোর্ট ফিল্ডটা না করা হয়, তাহলে তো এখানে আমাদের এমপ্লয়িরা সু করতে পারবে হচ্ছে ট্রাস্টিদের। তাহলে এখানে এনফোর্সার প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে। যদি এনফোর্সার না থাকতো, যদি বলতো যে এখানে আমাদের সেটলার ট্রাস্টিদের একটা অব্লিগেশন দিল এখানে যে তোমার যেটা মানে মানে এখানে কোম্পানির যে মোটো বা কোম্পানির যে প্রোডাক্ট যে ভালো, এটা উনি অ্যাডভার্টাইজ করবে, তাহলে এখানে তো কেউ সু করতে পারতো না, কারণ আসলে উনি এই কাজটা করতেছে কিনা, বা কোম্পানির উনি বলে দিল যে কোম্পানির তোমার প্রেস্টিজ বাড়ানোর জন্য উনি কাজ করবে। এখন এটা আসলে কিভাবে উনি করতেছে এটা তো বলা যাবে না। উনি যদি বলে যে আমি তো আর্টিকেল লিখতেছি কোম্পানির জন্য, আমি এই জিনিসটা পাবলিকেশন করতে চাচ্ছি, আমি এদের সাথে যোগাযোগ করতেছি বিভিন্ন অফিসে যে কিভাবে কোম্পানির রিপুটেশন বাড়ানো যায়, তো এটা কিন্তু মনিটর করা যেত না, বিকজ পারপাস ক্যানট সু। এখানে না আছে বেনিফিশিয়ারি, না আছে এনফোর্সার, কিন্তু এখানে তো আমাদের ট্রাস্টটা ভ্যালিড হবে বিকজ এখানে এনফোর্সার আছে। বুঝতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আর এই পার্টটার হেডিংটা আমরা এইভাবে দিতে পারি এখানে, তাহলে যদি এরকম একটা ট্রাস্ট হয় যে সেটলার যদি বলে যে তোমার computers and email facilities in front of Senate House for the students of University of London, ভ্যালিড হবে। এনসিপিটি হলেও এটা ভ্যালিড হবে, কারণ ইউনিভার্সিটি লন্ডনের সিনেট হাউসে বড় বিল্ডিংটা আছে, এটা সামনে যদি ইন্টারনেট ফেসিলিটিস দেওয়া হয় এবং ইউনিভার্সিটি লন্ডনের স্টুডেন্টদের জন্য, তাহলে তো এনফোর্সার আছে এখানে, তাহলে দ্য ট্রাস্ট উইল নট পে। যদি বলে দেয় যে বছরে একবার ফায়ারওয়ার্কস করা হবে ফরে একটা স্কুলের নাম বলে দিল ওই স্কুলের বাচ্চা কাচ্চাদের জন্য, তাহলে কি হবে, ভ্যালিড হবে, কারণ ফায়ারওয়ার্কস না করলে তো স্কুল সু করতে পারবে, ওদের বাচ্চারা সু করতে পারবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো নিয়ে তোমার স্টেট এখানে কোনো ইন্টারভেনশন করে না, স্টেট ডাজ নট ইন্টারভিন ইন এনসিপিটি। স্টেট কোনটার মধ্যে ইন্টারভেনশন করে, স্টেট কোন ধরনের ট্রাস্টে ইন্টারভেনশন করে, চ্যারিটেবল ট্রাস্টে। চ্যারিটেবল ট্রাস্ট যেহেতু সমাজের জন্য, কেউ চ্যারিটেবল ট্রাস্ট করে কি নিয়ে নিচ্ছে কিনা হচ্ছে ট্যাক্স অ্যাডভান্টেজ, এগুলো মনিটর করে কাকে দিয়ে, ওই অ্যাটর্নি জেনারেলকে দিয়ে, চ্যারিটি কমিশনকে দিয়ে, ইনল্যান্ড রেভিনিউ কমিশনকে দিয়ে এই কাজগুলো করে। কিন্তু স্টেট এনসিপিটি নিয়ে কনসার্ন নাই, এই জন্য এনসিপিটি হয় ভয়েড হয়ে যাবে, আর ভ্যালিড হলে এক্সেপশনের আন্ডারে আসতে হবে। Examples for other jurisdiction. Examples of other jurisdiction. অন্যান্য জুরিসডিকশনে কি হয়, অন্যান্য জুরিসডিকশনে কি এনসিপিটি গুলা কি ভ্যালিড হয় কিনা। তাহলে পেনার আর্গিউ করেছে এখানের মধ্যে যে অন্যান্য জুরিসডিকশনে আমরা যদি দেখি যে ওরা অনেক সময় নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের জন্য একটা এনফোর্সার অ্যাক্টের মধ্যে বলে দেওয়া থাকে, যেমন কেমায়ান আইল্যান্ডস ট্রাস্ট ল 2011 তোমার 11 রিভিশন সেকশন 101, এখানে ওরা কি অনেক সময় কি করে যে তোমার নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের জন্য অ্যাক্টের মধ্যেই দিয়ে দেয় হচ্ছে একজন
এনফোর্সার। কিন্তু ইংলিশ ল এরকম অ্যাক্ট করে এনফোর্সার দেয়নি। ইংলিশ লতে বলতেছে যে একটা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টে যদি আমাদের কোড আইডেন্টিফাই করে যে এখানে কোনো এনফোর্সার আছে, তাহলে কোড এগুলাকে ভ্যালিড করবে। কত নাম্বার স্লাইড জানি এটা? 16। আমি কিছু ছবি অ্যাড করছি তো এই জন্য তোমার এটা ইংল্যান্ড কিন্তু এটা ফলো করে না। ইংল্যান্ড বলে যে এখানে কোনো আমাদের এরকম কোনো অ্যাক্ট দিয়ে আমরা এনফোর্সার করব না। আমরা করেছি শুধু চ্যারিটেবল ট্রাস্টের জন্য আমরা ইমাজিনারি বেনিফিশিয়ারি হিসেবে রেখে দিয়েছি অ্যাটর্নি জেনারেল অথবা চ্যারিটি কমিশনকে। বাট এনসিপিটির ক্ষেত্রে আমরা কি করতে চাই না, ইউকে আমরা ইন্টারভেনশন করি না। স্টেট ডাজ নট ইন্টারভিন ইন নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ইউকের ক্ষেত্রে। পাওয়ার ফর পারপাসেস, তাহলে আমরা তো দেখছিলাম যে ট্রাস্ট আর পাওয়ার, কোথায় আমরা পড়ছিলাম এই জিনিসটা, ট্রাস্টের ভার্সেস পাওয়ার, মনে আছে? ট্রাস্ট কি আর পাওয়ার কি বলো? হ্যাঁ বলো রাদোয়া। সেটলার যদি ট্রাস্টের উপর একটা অব্লিগেশন দেয় টু ডিস্ট্রিবিউট, এটা হচ্ছে ট্রাস্ট। যদি বেনিফিশিয়ারিদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করতে বলে, ফিক্সড ট্রাস্ট। আর যদি ট্রাস্টিকে 10,000 পাউন্ড দিয়ে বলে তুমি বেনিফিশিয়ারির মতো তোমার ডিসক্রিপশন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করবে, তাহলে এটা ডিসক্রিপশনারি ট্রাস্ট। আর যদি সেটলার ট্রাস্টিকে বলে যে তোমাকে আমি 10,000 পাউন্ড দিলাম, তুমি ডিস্ট্রিবিউশন করবে কিনা এটাও তুমি ডিসাইড করো, আর অ্যামাউন্ট কত দিবা এটাও তুমি ডিসাইড করবে, তাহলে এটা হচ্ছে কি পাওয়ার। ক্লিয়ার জিনিসটা? পাওয়ারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও তার কোনো অব্লিগেশন নেই। পাওয়ারের ক্ষেত্রে সাধারণত বলে দেয় যে পাওয়ারটা এক্সারসাইজ যদি না করে তাহলে ওই টাকাটা যেন একটা চার্চে দিয়ে দেয়, একটা লাইব্রেরিতে দিয়ে দেয়, অন্য কাউকে দিয়ে দেয়। তাহলে এখন এখানে আমাদের ইস্যু হচ্ছে যে যদি নন চ্যারিটেবল ট্রাস্ট না হয়ে যদি নন চ্যারিটেবল পাওয়ার হয় তাহলে কি হবে? সেটলার ট্রাস্ট থেকে বলছে যে আমার আত্মীয় স্বজনের যে প্যাট অ্যানিমেলস গুলো আছে এটার জন্য তুমি একটা হসপিটাল করবা যদি করতে চাও, আর না করলে এই টাকাটা লোকাল চার্চে দিয়ে দিবা। তাহলে এখানে কোনো সমস্যা আছে কিনা? এখানে আমাদের মানে কোনো প্রবলেম নাই। কোর্ট বলবে যে যেহেতু পাওয়ারের ক্ষেত্রে তো ভয়েড হওয়ার কিছু নাই এখানে। পাওয়ারের ক্ষেত্রে তার একটা ডিসক্রিপশন, সে যেটা করবে সেটা হচ্ছে যে এখানে তোমার এটা পারফেক্টলি ভ্যালিড, কারণ এখানে সে চাইলে এখানে তো টোটাল ইয়েটাই ডিসক্রিপশনটাই কে দিয়ে দিয়েছে এখানে, সেটলার। তাহলে একটা নন চ্যারিটেবল পাওয়ার উইল নট ফেল, নন চ্যারিটেবল পাওয়ার উইল নট ফেল। কিন্তু কোনটা ফেল করবে? নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট ফেল করবে, নন চ্যারিটেবল পারপাস পাওয়ারটা ফেল করবে। নন চ্যারিটেবল পারপাস কোনটা ফেল করবে? ট্রাস্টটা ফেল করবে। কারণ এখানে তার তো একটা ডিউটি আছে টু ডিস্ট্রিবিউট, কিন্তু ডিস্ট্রিবিউট যদি না করে তাহলে ব্রিচ অফ ট্রাস্ট হবে। আর এখানে অনেক সম্ভাবনা আছে যে সে কি করবে না, ডিস্ট্রিবিউশনটা করবে না, কোর্টের নিয়ন্ত্রণে থাকবে না ট্রাস্টটা। যদি বলে এখানে যে আমার যে কোনো ফ্যামিলি মেম্বার, আমার 8-10 জন ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে, তাদের প্রত্যেকের ডেথ অ্যানিভার্সারির সময় তুমি পোস্টার লাগায় লাগায় এলাকার মধ্যে ছাপাই দিবা যে এই লোকের এই সময় মৃত্যুবার্ষিকী মানুষের জন্য দোয়া করে, আর তুমি পারলে খিচুড়ি খাওয়াই দিবা বিভিন্ন বাসায়। এখন খিচুড়ি রান্না করে নিজেই পুরোটা খেয়ে ফেলতে পারে, পোস্টার শুধু নিজের বাসার দরজায় লাগাইতে পারে, বা বলতে পারে যে ওয়ালে লাগানোর দরকার ফেসবুক ওয়ালে দিয়ে দিচ্ছে, এটাও সে করতে পারে। তাহলে এখন এই জিনিসগুলো তো করতে পারে এখানে। এই জন্য এটা এগুলো তোমার নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো ভ্যালিড হবে, পাওয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখি ট্রাস্ট ফর পারসনস লিমিটেড বাই এ পারপাস, এটা বলতে কি বোঝায়, এগুলা কি ভ্যালিড হবে কিনা, ভ্যালিড অর ভয়েড। তাহলে এটা হচ্ছে দুইটার মাঝখানে পড়ে গেছে। দুইটার মাঝখানে কিভাবে আমরা যদি দেখি যে এটা দুইটার মাঝখানে পড়ে যাচ্ছে, যে একটা তো হচ্ছে সেটলার ট্রাস্টিকে 50,000 পাউন্ড দিয়ে বললো যে দিস মানি ইজ ফর মাই চিলড্রেন, এটা হচ্ছে এক্সপ্রেস ট্রাস্ট ফর পারসন, ঠিক না? জিনিসটা লিখলাম না আর কি। আর আরেকটা হচ্ছে গিয়ে সেটলার ট্রাস্টিকে বললো যে 50,000 পাউন্ড টু রিলিফ অফ পভার্টি, রিলিফ অফ পভার্টি। এটা কোনটার মধ্যে পড়ে গেল? চ্যারিটেবল ট্রাস্ট। আর যদি বলে যে
সেটলার ট্রাস্টিকে বললো যে 50,000 pounds রিলিফ অফ পভার্টি অফ মাই রিলেটিভস, তাহলে কি হবে? এনসিপিটিটা ফেল করবে। এখন এই দুইটা স্পেকট্রামের মাঝখানে যদি পড়ে যায়, এক্স যদি ওয়াই কে বলে যে তোমাকে আমি 50,000 পাউন্ড দিচ্ছি, এই 50,000 পাউন্ড খরচ করবা হচ্ছে ফর জেড, তার আই অপারেশন করতে হবে, হ্যাঁ, নার্ভের অপারেশন করতে হবে, প্লাস ওষুধ টষুধের জন্য তো টাকা লাগবে। তাহলে এখানে কিন্তু টাকাটা দিয়েছে ফর এ পারপাস, তার ট্রিটমেন্ট, আই অপারেশন, নার্ভের অপারেশন প্লাস মেডিসিন। কিন্তু এখানে আবার ট্রাস্টটা হচ্ছে ফর এ পারপাস, কিন্তু এখানে আবার কোনটা আছে? পার্সন, ট্রাস্ট ফর পার্সন লিমিটেড বাই এ পারপাস। ওই টাকাটা অন্য কোনো পারপাসে খরচ করা যাবে না, কিন্তু তার পড়াশোনার জন্য খরচ করা যাবে না, তার বাসা ভাড়ার জন্য খরচ করা যাবে না, ট্রান্সপোর্টের জন্য খরচ করা যাবে না, তার হলিডের জন্য খরচ করা যাবে না। তাহলে এখানে কিন্তু মূলত পারপাস ট্রাস্ট, কিন্তু ট্রাস্ট ফর পার্সনস লিমিটেড বাই এ পারপাস। তাহলে কোর্ট বলতেছে এই ট্রাস্টগুলো ভ্যালিড হবে, এই ট্রাস্টগুলো ভ্যালিড হবে। এর নাম হচ্ছে রিস অ্যান্ডারসনস ট্রাস্ট। তাহলে এই ট্রাস্টগুলোকে কিন্তু আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো না? এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন ক্যাটাগরিতে ফেলবো না। এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন কিন্তু না, এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন লিমিটেড বাই এ পারপাস। তাহলে রিস অ্যান্ডারসন কেসে বলছে এই ট্রাস্টগুলো কি হবে? ভ্যালিড, কোনো সমস্যা নেই। যদি পারপাসটা হয় হচ্ছে জেনারেল পারপাস, তাহলে তো কোনো অসুবিধাই নাই। তাহলে তার চোখের অপারেশন করতে লাগছে 30,000, নার্ভের অপারেশন করতে লাগছে 10,000, তাহলে 40,000 হয়ে গেছে। তাহলে বাকি 10,000 কি রেজাল্টিং ট্রাস্ট হবে? না, হবে না, কারণ তাকে তো বলছে ওষুধ টষুধ কেনার জন্য লাগবে। তাহলে পুরো টাকাই পেয়ে যাবে হচ্ছে বেনিফিশিয়ারি জেড। এখন বলে দিল যে 50,000 পাউন্ডস অনলি ফর হিজ লেগ অপারেশন, অপারেশন করতে খরচ হয়েছে 35,000 পাউন্ড, তখন কি হবে? রেজাল্টিং ট্রাস্ট। তাহলে জেনারেলি কি হবে না? জেনারেলি ট্রাস্ট ফর পার্সনস লিমিটেড বাই এ পারপাস, এই ট্রাস্টগুলোর ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্ট হবে না। আর যদি উনি স্পেসিফিক ভাবে বলে দেয় যে 70,000 পাউন্ড শুধু তার বার কোর্সের জন্য, তাহলে তার বার কোর্স করার জন্য থাকা খাওয়া টিউশন ফির জন্যই 70,000 পাউন্ড খরচ হবে। এর মধ্যে যদি 60,000 খরচে 10,000 থেকে যায়, তাহলে কি হবে? রেজাল্টিং ট্রাস্ট। ক্লিয়ার? আর আদারওয়াইজ যদি আমরা দেখি না, পারপাসটা ছিল জেনারেল, 70,000 পাউন্ড ফর হিজ এডুকেশন অনলি, তাহলে এটা কিন্তু আমরা বলবো না যে ইট ইজ এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন, এটা হচ্ছে ট্রাস্ট ফর পার্সনস লিমিটেড বাই পারপাস। এই ট্রাস্টগুলো কেন ফেল করতেছে না? বিকজ দেয়ার ইজ এন এনফোর্সার। একজন লোক তো আছে এনফোর্স করতে পারবে। এডুকেশনের জন্য টাকা না দিলে, ট্রিটমেন্টের জন্য টাকা না দিলে কে সু করবে? ওই বেনিফিশিয়ারি সু করবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটার মানে আনলেস একদম স্পেসিফিক ভাবে পারপাস না বলে দেয়, তাহলে রেজাল্টিং ট্রাস্টটা হবে না। আর স্পেসিফিক ভাবে যদি পারপাস বলে দেয়, তখন ওই শুধু ওই অ্যামাউন্টটা ব্যাক করে চলে যাবে। অলমোস্ট শেষের দিকে আমরা চলে আসছি। অ্যানোমালাস ভ্যালিড প্রাইভেট পারপাস ট্রাস্ট। এখন কোর্ট যেটা করলো রিঅ্যান্ডেকট কেসে, কোর্ট একটু সিম্প্যাথেটিক হয়ে গেছে রিঅ্যাস্টোর কেসে, রিঅ্যান্ডেকট কেসে। রিঅ্যাস্টোর এবং রিঅ্যান্ডেকট কেসে ঘটনাটা আসলো যে আমাদের সেটলার একটা ট্রাস্ট ক্রিয়েট করেছে যে আমি, আমার কোনো সাকসেসর নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমি ট্রাস্টিকে দিয়ে গেলাম হচ্ছে 90,000 পাউন্ড। আমার যেটা ক্যাট আছে, ওই ক্যাটকে প্রতিদিন গরুর দুধ খাওয়াতে হবে। ট্রাস্টি প্রতিদিন এসে তোমার 3 বার এসে খাওয়া যাবে হচ্ছে ক্যাটটাকে। আমার একটা হর্স আছে, এই হর্সটা আমি অনেক পছন্দ করতাম, এখন আফটার মাই ডেথ এই হর্সটাকে লুক আফটার করার জন্য আমি ট্রাস্টিকে দিয়ে যাচ্ছি কত? 90,000 পাউন্ড। ডগের জন্য দিয়ে যেতে পারে। আবার অনেক সময় যদি তার এরকম হয় যে তার একটা ক্রোকোডাইল আছে, কুমির পালতো, বললো যে কুমিরের জন্য আমি 90,000 পাউন্ড দিয়ে গেলাম। এরকম অবশ্যই যদি করে যে তার একটা তোমার ক্রোকোডাইলের ফার্মিং ছিল, 8-10টা ক্রোকোডাইল ছিল সেগুলোর জন্য, এই ট্রাস্ট কিন্তু আবার 500 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ হবে, কারণ ক্রোকোডাইল তো অনেকদিন বাঁচে, কিন্তু হর্স টর্স মানে এতদিন বাঁচে না।
ডগ টগ হলে 8-10 বছর এরকম। এখন হর্সের জন্য যদি ট্রাস্ট ক্রিয়েট করে, অথবা উনি আরেকটা ট্রাস্ট ক্রিয়েট করলো যে 90,000 পাউন্ডস বছরে একবার আমার ফ্যামিলি মেম্বারের জন্য প্রে করা হবে। এটা চ্যারিটেবল হবে না, সবার জন্য প্রে করতে বললে অ্যাডভান্স রিলিজিয়ন হয়ে যেত। তাহলে praying for family members, অথবা এটাও তো বলতে পারে যে একটা গ্রেভিয়ার্ডে আমার মনুমেন্ট আছে বা গ্রেভ আছে, অথবা ফ্যামিলি মেম্বার, এগুলাকে লুক আফটার করবা, পরিষ্কার রাখবা, গাছ লাগাবা, বা ভেঙে গেলে মেনটেন করবা। তাহলে রিপেয়ার অফ মনুমেন্ট এন্ড গ্রেভ। তাহলে এখন এই পারপাস গুলা কি চ্যারিটেবল হবে কিনা, আর মানে ভ্যালিড হবে কিনা? কারণ এগুলো তো সবগুলোই কোনটা হয়ে যাচ্ছে, নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, ঠিক না? প্রত্যেকটাই। আর কি হওয়ার কথা, এটা ভয়েড হওয়ার কথা। কিন্তু জাজ দেখলো যে এটা হচ্ছে হিউম্যান ইমোশনের ব্যাপার, যে অনেক মানুষ যেটা করে, বিড়াল বা কুকুর এগুলো পছন্দ করে, সে করতেই পারে, তাকে বাধা দিব কেন আমরা? ল একটা পার্সন তার কবর গুলাকে মেনটেন করার জন্য টাকা দিতেই পারে, এত বাধা দেওয়ার কিছু নাই, টাকা যদি থাকেই, ঠিক না জিনিসটা? তারপরে হচ্ছে একজন পার্সনের কাছে টাকা থাকলে সে বলতেই পারে হচ্ছে গিয়ে তোমার তার ফ্যামিলি মেম্বারের জন্য প্রে করা হবে, করতে পারে না এখানে। তাহলে একটা পার্সনের টাকা থাকলে খরচ করতে তো কোনো অসুবিধা নাই। যে কারো বিয়েতে হয়তো 2টা আইটেম হয়, কাচ্চি বিরিয়ানি এন্ড রোস্ট, কিন্তু বিয়েতে তো তোমার 2500 আইটেম হতে পারে, ঠিক না জিনিসটা? তো টাকা থাকলে তো খরচ করতে কোনো প্রবলেম থাকার কথা। এই জন্য কোর্ট বলতেছে যে এই ট্রাস্ট গুলো নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট, ভয়েড হওয়ার কথা। বাট হিউম্যান ইমোশনের কথা চিন্তা করে আমরা 3 ধরনের ট্রাস্টকে ভ্যালিডিটি দিচ্ছি এক্সেপশনাল। প্রথমটা হচ্ছে প্রভিশন অফ টোম অ্যান্ড মনুমেন্টস, মানে কেউ যদি রিপেয়ার অফ মনুমেন্টস এন্ড গ্রেভের জন্য ট্রাস্ট ক্রিয়েট করে। স্পেসিফিক অ্যানিমেলস, রিড ইন কেসে বলতেছে এগুলো কি হবে, চ্যারিটেবল হবে। যে সাম মেমোরিয়াল টু মাই সেলফ, হ্যাঁ এটা। তারপর সেইং অফ মাসেস, যে তার ফ্যামিলি মেম্বারের জন্য যদি প্রে করা হয়, এটা চ্যারিটেবল হবে। বোন এন্ড কিন কেসে বলে দিচ্ছি। আরেকটা ছিল, বাট এটা এখন ইলিগেল হয়ে গেছে, এই জন্য এটা চ্যারিটেবল আর হবেই না। আরেকটা ছিল ফক্স হান্টিং, কারণ ফক্স হান্টিং কে 2004 সালে পার্লামেন্ট ইলিগেলি বলে দিচ্ছে। আদারওয়াইজ ফক্স হান্টিং তো আগে কি হইতো, লিগেল হইতো, বাট এটা এখন নাও ইলিগেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেই কারণে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট গুলো ফেল করতো, যে কে নাই, হিউম্যান, হ্যাঁ, এনফোর্সার নাই বা বেনিফিশিয়ারি নাই। এই 4টা ছিল অ্যানোমালাস ক্যাটাগরি, এই 4টার ক্ষেত্রে কোর্ট অ্যালাউ করতো। তো এই 4টার ক্ষেত্রে তো একটা সমস্যা আছে। আমাদের এই ট্রাস্ট কতদিনের জন্য ভ্যালিড হতে হবে, মানে টাইম লিমিট কতটুকু হতে হবে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের ক্ষেত্রে? টাইম লিমিট কতদিন? হ্যাঁ, এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স। তো যতক্ষণ পর্যন্ত উনি বলবে যে এই ক্রোকোডাইলটা লুক আফটার করবা, বা 10টা ক্রোকোডাইলের লুক আফটার করবা, প্রিন্স চার্লসের লাইফ প্লাস 21 ইয়ার্স, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা না বলে, তাহলে কিন্তু ট্রাস্টটা ফেল করবে। ক্রোকোডাইল ক্যান লিভ তোমার ফর 500 ইয়ার্স, এটা ওই 125 বছর কি হবে, ক্রস করে চলে যাবে। বুঝতে পারছো? তুমি তো 125 বছর ক্রস করতে পারবে না। তাহলে এটা হচ্ছে গিয়ে ইস্যু। তাহলে তুমি যে কোনো অ্যানিমেল হোক, টোম মনুমেন্টস হোক, সেটাও বলতে হবে টোম এন্ড মনুমেন্টস, যে ততদিন পর্যন্ত রিপেয়ার করবা প্রিন্স উইলিয়ামস এর বাচ্চার লাইফ প্লাস 21 ইয়ার্স। মারা গেলে তো হয়েই গেল, সমস্যা নেই, মারা গেলে তো অসুবিধা নেই। বজ্রপাতের কারণে কুমির মারা গেছে, সমস্যা নেই, আর্লি হয়ে যাবে। আর না হলে হবে এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স। ডেথ হয়ে যায়, এটা তো এমনি আর্লি ক্যান্সেল হয়ে গেল। ট্রাস্টি মারা গেলে নতুন ট্রাস্টে অ্যাপয়েন্ট হবে। এই ট্রাস্ট কখনোই ফেল করবে না ফর দ্য ট্রাস্টির ফেলিওর, ট্রাস্টির অ্যাবসেন্সের জন্য কখনো ট্রাস্ট ফেল করবে। আমরা তো একদম প্রথম ক্লাসে পড়ছি যে কোর্ট অ্যাপয়েন্ট করতে পারে অ্যাডমিনিস্ট্রেটর।
এখন যখন ট্রাস্ট করবে, মনুমেন্ট এর জন্য ট্রাস্ট করবে, এগুলো তো ভ্যালিডিটি দিয়ে দিচ্ছে এক্সেপশনালি, এবং ফ্যামিলি মেম্বারদের করার ক্ষেত্রে ট্রাস্ট, সেই ক্ষেত্রে কোর্টের একটা টেনশন থাকে যে যদি টাকাটা খরচ না করে ফর দ্য অ্যানিমেল, যেই ডগ গুলাকে খাওয়াতে বলেছিল বা যে তোমার হর্সটাকে খাওয়াতে বলেছিল, বিড়াল মিল্ক না খাওয়ায় নিজে মিল্ক খেয়ে ফেলে, যদি মনুমেন্টে না করে নিজের বাসা রিপেয়ার করে ফেলে ইট বালু সিমেন্ট দিয়ে, তো করতে পারে সে। সেটলারের ফ্যামিলি মেম্বারের জন্য প্রে না করে নিজের ফ্যামিলি মেম্বারের জন্য প্রে তো করতে পারে। এই জন্য কোর্ট বলে দিবে যে এই ট্রাস্ট গুলোকে আমরা এক্সেপশনালি অ্যালাউ করতেছি, যে স্পেসিফিক অ্যানিমেল, তারপরে হচ্ছে সেইং ফর দ্য মাসেস, এবং হচ্ছে রিপেয়ার অফ দ্য মনুমেন্ট এন্ড গ্রেভ। বাট কোর্ট তাকে একটা অর্ডার দিয়ে দিবে যে এই ট্রাস্টটা তো এনসিপিটি হয়ে ভয়েড হয়ে যাওয়ার কথা। ভয়েড হলে যারা প্রপার্টি পাইতো, রেজাল্টিং ট্রাস্ট হবে না, ভয়েড হলে কোনটা হইতো? ট্রাস্ট। তাহলে ভয়েড হলে রেজাল্টিং ট্রাস্ট হলে যারা প্রপার্টি পাওয়ার কথা ছিল তার নেক্সট অফ কিন কার? অফ সেটলার। কোর্ট বলবে, ওদেরকে ডেকে কোর্টে বলবে যে এই ট্রাস্টটাকে আমরা এক্সেপশনালি ভ্যালিডিটি দিয়ে দিলাম, বাট আপনারা খেয়াল রাখবেন যে ট্রাস্টটি কি ঠিকমতো কাজটা করতেছে কিনা, ওই স্পেসিফিক এলিমেন্টের লুক আফটার করতেছে কিনা, ওই মনুমেন্টের গ্রেভে রিপেয়ার করতেছে কিনা, এবং ওই যে তোমার দোয়া মানে করতেছে কিনা হচ্ছে ফটো। যদি না করে তাহলে আপনারা কোর্টে চলে আসবেন, আসলে আমরা ট্রাস্টটাকে ক্যান্সেল করে দিব, এবং এটাকে বলা হয় হচ্ছে পেটিঙ্গেল অর্ডার। এটা ফ্রম দ্য কেস অফ পেটিঙ্গেল। তাহলে পেটিঙ্গেল অর্ডারের ক্ষেত্রে কখন দিবে? কোর্ট যদি এক্সেপশনালি কি একটা নন চেঞ্জেবল পারপাস ট্রাস্টকে কোর্ট ভ্যালিডিটি দিয়ে থাকে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে যখন এই চারটার কোনো একটা এক্সেপশন অ্যাপ্লাই করে ফেলবে, মানে এই চারটা তো না, লাস্টেরটা তো বাদ হয়েই গেছে, এই তিন কোনো একটা এক্সেপশন অ্যাপ্লাই, তখন কোর্ট পেটিঙ্গেল অর্ডারটা দিয়ে দিবে। পেটিঙ্গেল অর্ডার মানে কোর্ট কাদেরকে সজাগ থাকতে বলবে? নেক্সট অফ কিনদেরকে। কার নেক্সট অফ কিন? সেটার নেক্সট। ভালো কাজ করছে না? এটা ভ্যালিডিটি দিয়েছে, কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। না, এভিডেন্স তো লাগবে। কোর্টে তো আর মিথ্যা কথা বলে তো পারজারি হয়ে যাবে, উল্টা আরো জেলখানায় যাবে কিছু টাকার জন্য। বুঝে গেছে জিনিসটা? তবে কোর্ট একটা চেষ্টা করলো আর কি, কোর্ট দুই ভাবে চেষ্টা করছে কিন্তু এনসিপিটি গুলাকে ভ্যালিড করার জন্য। একটা চেষ্টা হচ্ছে কোর্টের কিসের মাধ্যমে, ওই যে যদি এনফোর্সার থাকে, আরেকটা হচ্ছে এই তিনটা এক্সেপশন দিয়ে হিউম্যান ইমোশনস গুলাকে কোর্ট রিকগনাইজ করলো। কারণ কোর্টে জাজও তো একটা হিউম্যান বিং, ওনারও তো একটা থাকতে পারে হচ্ছে প্যাট, তোমার এনিম্যাল, ওনারও তো থাকতে পারে ইচ্ছা যে আমি মারা যাওয়ার পর আমার মনুমেন্ট গ্রেভে কেউ আসলো না, এটা তো হতে পারে না, অনেকে রিপেয়ার করতে বলতে পারে। তাহলে এখন আমরা দেখি লাস্ট প্রিন্সিপালটা, যে ডিপারচার ফ্রম দ্য বেনিফিশিয়ারি প্রিন্সিপাল রিডেনলি বেনিফিশিয়ারি প্রিন্সিপাল থেকে সরে এসে কোন প্রিন্সিপালে শিফট করলো? এনফোর্সার প্রিন্সিপাল। তাহলে রিডেনলি কেস অনুযায়ী কোনটা থাকার আমাদের প্রয়োজন নাই? বেনিফিশিয়ারি প্রিন্সিপাল আমাদের প্রয়োজন নাই, বেনিফিশিয়ারি না থাকলেও চলবে। আমরা দেখবো যে কে আছে কিনা, কোনো এনফোর্সার আছে কিনা। আর রিডেনলির ফ্যাক্টটা তো মনে হয় অলরেডি আমরা বলে ফেলছি নাকি? রিডেনলির ফ্যাক্টটা মনে আছে না, যে সেটলার কি করেছিল, এখানে একটা স্পোর্টস ফিল্ড করতে বলছিল ফর এমপ্লয়িজ। এটা কেন চ্যারিটেবল হয় নাই? নেক্সাসের জন্য। আর এটা কেন এক্সপ্রেস ট্রাস্ট ফর পার্সন হবে না? কারণ মূলটা ছিল কি? পারপাস। তাহলে তো এনসিপিটি হওয়ার কথা, ফেল করার কথা, কিন্তু কোর্ট বলছে এটা তো ফেল করলে ঝামেলা হবে, সেটলারের ইন্টেনশনটাকে আমরা রেসপেক্ট করতেছি না। তখন কোর্ট বলল যে আমরা দেখবো যে কোনো হিউম্যান বিং আছে কিনা, ইজ দেয়ার এনি এনফোর্সার, ইজ দেয়ার এনি পার্সন হু ক্যান এনফোর্স দ্য ট্রাস্ট। এখানে তো আছেই, কারা আছে? এমপ্লয়িরা আছে। তাহলে কোর্ট দুইটা ক্যাটাগরি করলো। The purpose was not such abstract kind as to fall foul of the beneficiary principle. The employees had standing to enforce the তোমার ট্রাস্ট। তাহলে পারপাসটা এরকম না যেটা ক্ষেত্রে কোনো মানুষ বেনিফিট পাবে না, কারণ এই পারপাসটা ক্যারি আউট করা হলে
একটা স্পোর্টস ফিল্ড করা হবে এবং এমপ্লয়িরা খেলাধুলা করতে পারবে। এবং এখানে আমরা দেখতেছি হচ্ছে যে তোমার এই ট্রাস্টটাতে যদি ট্রাস্টি কোনো ব্রিচ করে থাকে, ট্রাস্টি যদি কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করে থাকে টাকা পয়সা, তাহলে বেনিফিশিয়ারি ক্যান সু দ্য ট্রাস্টি। তবে অনেক কমেন্টেটরস যেটা করছে যে এটাকে তোমার একটা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট হিসেবে কনসিডার না করে অনেকে এটাকে একটা ডিসক্রিশনারি ট্রাস্ট হিসেবে কনসিডার করেছে, কিন্তু আসলে কিন্তু এটা হচ্ছে ডিসক্রিশনারি ট্রাস্টের মধ্যে পড়বে না। আমরা বলতে পারি যে এটা পড়বে হচ্ছে একটা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের মধ্যেই, এবং এটা নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের মধ্যে পড়লেও এক্সেপশনের কারণে এটা ভ্যালিডিটি পেয়ে গিয়েছিল। আর নন চ্যারিটেবল ট্রাস্ট গুলো তাহলে আমরা দেখতেছি দুই ভাবে ভ্যালিড হতে পারে। একটা ওয়েটা কি আছে এখানে, এক নম্বর এক্সেপশনটা কি, এক নম্বর এক্সেপশন আমরা কোথা থেকে পাইলাম, তোমার রিস্টোর, আর একটা হচ্ছে এন্টোর্স, এন্টোর্স না, হ্যাঁ কি জানি নাম, এন্ডিকট, এন্ডিকট, সরি রিএন্ডিকট, তারপর হচ্ছে রিডিন, ওখান থেকে আমরা পেয়েছি। ওখানে কয়টা এক্সেপশন ছিল, কয়টা পারপাসের মধ্যে পড়লে এটা ভ্যালিড হবে, তিনটা। এটা হচ্ছে এক্সেপশন 1, হিউম্যান ইমোশনকে বিবেচনায় নিয়ে যেটা করেছে। আর এটা হচ্ছে এক্সেপশন 2। এক্সেপশন 2টাতে আমরা কি দেখলাম, যে তোমার রিডেনলি প্রিন্সিপাল, যে ওই তিনটার মধ্যে যদি পড়ে যায় স্পেসিফিক এনিম্যাল, তারপরে হচ্ছে মনুমেন্ট এন্ড গ্রেভ, সেইং ফর দ্য মাসেস। আরেকটা জিনিস দেখবে কিন্তু কোর্ট, এটা যদি হওয়ার পরেও আবার দেখবে যে ডিউরেশনটা আবার 125 বছর যেন ক্রস না করে, হিউম্যান লাইফ প্লাস 21 ইয়ার্স। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, কোর্ট ওই জায়গায় ভ্যালিডিটি দিলেও কাদেরকে সজাগ থাকতে বলবে, নেক্সট অফ কিন কিপেটিংয়েল অর্ডার। আর সেকেন্ড কোর্ট যেটা বের করলো সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে বেনিফিশিয়ারি নাই এবং ওই তিনটা এক্সেপশনের মধ্যেও পড়ছে না, কিন্তু আমরা যদি যতক্ষণ পর্যন্ত আমরা দেখবো যে এনফোর্সার আছে কেউ, তাহলে এনফোর্সার প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা ওই ট্রাস্টটাকে ভ্যালিডিটি দিতে পারি। যদি আমরা দেখি যে তোমার একটা ক্লাস অফ পিপল বেনিফিট পাচ্ছিল, একটা ক্লাস অফ পিপল বেনিফিট পাচ্ছিল, আর যদি ট্রাস্টি কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করে, ব্রিচ অফ ট্রাস্ট করে, তার ডিউটি ফুলফিল না করে তারা সু করতে পারবে, তাহলে আমরা ট্রাস্টটাকে ভ্যালিডিটি দিয়ে দিব। এই তো আমাদের চ্যাপ্টার এখানেই শেষ। এখন আমরা দেখি কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন। তাহলে নো প্রিন্সিপাল হ্যাজ পারহ্যাপস গ্রেটার স্যাংশন অফ অথরিটি behind it than general proposition that a trust by English law, not being a charitable trust in order to be effective, must have ascertainable beneficiaries. যে এটার থেকে বড় পানিশমেন্ট আর কিছু নাই, যে একটা ট্রাস্টে যদি হিউম্যান বিং বেনিফিশিয়ারি না থাকে আর চ্যারিটেবল না হয়, ওই ট্রাস্টটা যত লক্ষ টাকারই হোক না কেন, এটা কি হবে, ফেল করবে, সেটলারের ইন্টেনশনটাকে পাত্তা দেওয়া হবে না, রেজাল্টিং ট্রাস্ট করে সেটলার নেক্সট অফ কিনকে দিয়ে দেওয়া হবে। ওনার একটাই ভুল ছিল যে উনি ট্রাস্টটা কিসের জন্য করে নাই, চ্যারিটেবল পারপাসে করে নাই, হিউম্যান বিং বেনিফিশিয়ারি করে নাই। রিএন্ডেকট কেসে বলছিল তোমার মাস্টার অফ দ্য রোলস এভারশেট। হাউ একুরেটলি ডাজ দিস স্টেটমেন্ট রিপ্রেজেন্ট দ্য ল অ্যান্ড রিলেটিং টু ডেডিকেশন টু প্রপার্টি টু প্রাইভেট পারপাস ট্রাস্ট। তখন তুমি বলবা যে আসলে তো এটাই ঘটনা ছিল, তুমি ইন্ট্রোডাকশন দিবা, তুমি বলবা যে হ্যাঁ আসলে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্ট কি, এটার সাথে চ্যারিটেবল ট্রাস্টের পার্থক্য কি, এটার সাথে এক্সপ্রেস ট্রাস্টের পার্থক্য কি, তারপরে কেন এগুলা ফেল করে, why NCPTs ফেল করে না। কয়টা কারণ আমরা দেখেছিলাম, 4টা কারণ। আনসার্টিনিটি অফ অবজেক্ট, এক্সেসিভ ডেলিগেশন অফ টেস্টামেন্টারি ডেলিগেশন, ডিউরেশন, এক্সেসিভ ডিউরেশন হয়ে যায়, আর 4 নাম্বার হচ্ছে ল্যাক অফ এনফোর্সার। 4টা কারণ তুমি দিয়ে দিবা। তারপরে বলবা যে কোর্ট একটা এক্সেপশন বের করছে হচ্ছে রিএন্ডেকট কেসে,
স্পেসিফিক এনিম্যাল সেইং ফর দ্য মাসেস মনুমেন্ট এন্ড গ্রেভের রিপেয়ার। তারপরে আরেকটা এক্সেপশন বের করছে কোন কেসে, রিড এনলি কেসে। তারপরে তুমি আদার পয়েন্টস তো আলোচনা করবাই, তারপরে কনক্লুশন। দেখো তো এসেটা আছে কিনা। এটা 2019, 20, 21, 22 অনেকবার আসছে কোশ্চেনটা, প্রচুর আসে এই কোশ্চেনটা, সেম কোশ্চেন রিপিট করে। এক্সামিনারদের এই এসেটা খুব ফেভারিট একটা এসে। সালেও আসছে। প্রথমে দিবে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টের ডেফিনেশন, এটা অন্যান্য ট্রাস্টের সাথে তুমি করবা, কম্পেয়ার করবা। তারপরে এই ট্রাস্টে কোনো হিউম্যান কেনা, তারপরে এক্সেপশনস আসছে, রি এন্ড রেকর্ড কেস এক্সেপশনস গুলোকে আলোচনা করবা। তুমি চাইলে এখানে পেটিঙ্গেল অর্ডার ঢুকাই দিবা। তারপরে হচ্ছে আর কি কি ঢুকানো যাবে, তোমার ওই যে মানে এই পারপাস গুলোতে ভ্যালিডিটি দিলেও মনুমেন্ট এন্ড গ্রেভ কোর্ট কিন্তু বলে দিবে যে এটা যেন ওই ম্যাক্সিমাম যে ডিউরেশন আছে সেটা যেন ক্রস না করে। তারপরে কোর্ট লেটার নিয়ে আসলো এনফোর্সার প্রিন্সিপাল রিড এনলি কেস, যে অ্যাজ লং এজ হিউম্যান বেনিফিশিয়ারি থাকবে আমরা এটাকে ফেল করাবো না। তারপরে এখানে একাডেমিক ওপিনিয়ন দিবা যে এই জাস্টিফিকেশনটা বা এক্সেপশনসটা কতটুকু লটাকে তোমার প্লাস হচ্ছে রেশনালাইজ করেছে। 2-3টা একাডেমিক ওপিনিয়ন আছে এখানে, বাট এটাকে অনেক ভালো অ্যান্সার করা যাবে, কারণ এখানে একাডেমিক ওপিনিয়ন 4-5টা দেওয়া থাকলেও তোমার ওই স্লাইডে কিন্তু বেশি ইনফরমেশন দেওয়া আছে। এখানে তোমার অপশন আছে আরো কিছু করার। আমি একটা স্ট্রাকচার দিয়ে দিব, এটা তো দেওয়াই আছে তোমাদের, আমি আরেকটা বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিব আর কি। আর পিকিউর ব্যাপারে তো আমরা প্রথমেই বলে দিয়েছি, পিকিউ কিন্তু কোনটা আসবে না, পিকিউ আসবে না। এটা আসবে হচ্ছে পরীক্ষার সময় সাইড ইস্যু, কোন কোশ্চেনের সাথে অথবা যে রাষ্ট্রের সাথে, তুমি ওইগুলা এরকম আসতে পারে। এই 4টা করে রাখলেই হবে। তাহলে এই কোশ্চেনটা করবা, দ্য ফলোইং প্রভিশনস আর ফাউন্ড ইন সামান্থাস উইল। সামান্থার উইলে আমরা এই প্রভিশনস গুলা পাচ্ছি। তাহলে প্রথমটা হলো কি, সামান্থার উইলে 20,000 pounds on trust to care for my 2 favorite horses, Stan and Oliver. ও আচ্ছা, এটা তো 2 নম্বর কোশ্চেন না। For the rest of their lives, but for no longer than period of 21 years. এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। সরি, 3টা আছে কোশ্চেন। তাহলে প্রথমটা কি হবে? স্ট্যান এন্ড অলিভার 2টা ঘোড়ার জন্য ট্রাস্ট ক্রিয়েট করছে। হ্যাঁ, নন চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে প্রথমে আমরা ডিসকাস করব রিঅ্যাস্টোর, রিএন্ডেকর, রিডিন ভয়েড হয়ে যাবে, কেন ভয়েড হবে, তারপর আমরা এক্সেপশনের মধ্যে ফেলে দিব রিএন্ডেকর কেসের এক্সেপশন। এখানে হচ্ছে স্পেসিফিক এনিম্যাল এক্সেপশন আছে না, স্পেসিফিক এনিম্যাল এক্সেপশন যেটার মধ্যে পড়ে যাবে। রিডিনের যে এক্সেপশন আছে যে স্পেসিফিক এনিম্যালস, স্পেসিফিক এনিম্যালস হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা যেন ডিউরেশনটা ক্রস না করে, এনি পারসনস লাইফ প্লাস 21 ইয়ার্স, ওটা তো ক্রস করা যাবে না, ওই রুলটা আমাদেরকে ফলো করতে হবে। প্লাস হচ্ছে কোর্ট আবার কোনটা দিয়ে দিবে এইখানে, পেটিঙ্গেল অর্ডার, ঠিক না? এখানে একটা পেটিঙ্গেল অর্ডার থাকবে। তো পেটিঙ্গেল অর্ডার মানে হচ্ছে হর্সদেরকে যদি লুক আফটার না করে ট্রাস্টি, তাহলে তো টাকাটা আবার ব্যাক করে চলে যাবে হচ্ছে টু সেটলার্স নেক্সট অফ কিন। 100,000 pounds on trust to provide stained glass window in my honor in my parish church, St. Cuthbert's, depicting me as Mary Magdalene. এটা হবে না, কারণ এটা কোনো এক্সেপশনের মধ্যে পড়তেছে না, রিড এনলির মধ্যেও পড়তেছে না। এই স্টেইন গ্লাস না করলে কোন হিউম্যান বেনিফিশিয়ারি সু করবে? তাহলে নান অফ দ্য এক্সেপশন অ্যাপ্লাইজ, নান অফ দ্য এক্সেপশনস অ্যাপ্লাই, কোনো এক্সেপশনই অ্যাপ্লাই করে না। আর এখানে স্পেসিফিক এনিম্যালের এক্সেপশন অ্যাপ্লাই করে। £50,000 for the organization and funding of an annual fete at Oak Farm School for 20 years following my death হবে।
টেনলি এক্সেপশন, কারণ খাইতে না দিলে কারা সু করবে তখন? এনফোর্সারাস। সহজ না ব্যাপারগুলো? এই তিনটা তুমি সলভ করবা, বাস তোমার ঝামেলা শেষ। একদম ছোট চ্যাপ্টার, একদিনেই কমপ্লিট। এখন তুমি ইয়েটা শুনে নিলে রেকর্ডিংটা, আর হচ্ছে গিয়ে তুমি স্লাইডটা, আমি এই যে যেটা আমি আঁকাআঁকি করছি ছবি সহ, এটা আমি গ্রুপে দিয়ে দিলাম। তোমার কাজ হবে হচ্ছে এই স্লাইডটা পড়ে ওই কোশ্চেনটা, এসে কোশ্চেনটাকে করে ফেলা। তাহলে কোনো কোশ্চেন? নূর? Access duration. Access rate established NCPT, which is validated basis. আমি বুঝলাম না। একটা validated NCPT আছে। Right. Code validate করে দিয়েছে, সবকিছু চলছে, but duration over. Right. One lifetime, the settler lifetime বা কোনো beneficiary lifetime over plus 21 years, it's completed. তো উই ট্রাস্টার থেকে মানে ওইটা বেসিস হিসাবে আরেকটা কি ট্রাস্ট ওইটার উপরে ফর্ম করা যাবে, যে ট্রাস্টি বলবে তার ছেলেকে বা ইয়েকে নাকি ওই ডিউরেশনটাই বলবো? না না, ওই ডিউরেশনই শেষ। হ্যাঁ, মানে ওই সাবজেক্ট ম্যাটার নিয়ে আর কোনো কথা না। ঠিক আছে। আর এনি পার্সনস লাইফ বলতে তো যে কোনো পার্সনের লাইফ, এটা রাখি একটা কোশ্চেন করছে। এনি পার্সনস লাইফ মানে যে কোনো পার্সন, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে যে কোনো ফেমাস পার্সনের, সে যে কোনো পার্সনের লাইফ প্লাস 21 ইয়ার্স। ক্লিয়ার জিনিসটা? নেক্সট ক্লাসে তাহলে আমরা আরেকটা চ্যাপ্টার